আলাইকুম লার্নার্স, সবাইকে নার্স ক্লাসরুমের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমাদের কাজ ক্ষমতা শক্তির দ্বিতীয় ক্লাস। তো আজকে আমরা এই অধ্যায়ে অর্থাৎ কাজ ক্ষমতা শক্তির দ্বিতীয় ক্লাসটি সম্পন্ন করব। প্রথম ক্লাসে আমরা কাজ এবং শক্তি নিয়ে বিস্তর আলোচনা করেছিলাম। আজকে অর্থাৎ কাজকে 5টা টপিকে আমরা ডিভাইড করে ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম। আজকে আমরা ইনশাল্লাহ গতিশক্তি, বিভব শক্তি, এরপর ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্ক, বিভব শক্তি ও গতিশক্তির তুলনা এবং শক্তির নিত্যতা বা শক্তির সংরক্ষণশীলতা, এই কয়টা টাইপ শেষ করব। অর্থাৎ গতিশক্তি, বিভব শক্তি, ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্ক, অর্থাৎ E = p²/2m, এটা কিভাবে হয়। এরপর বিভব শক্তি ও গতিশক্তির মধ্যে তুলনা এবং শক্তির নিত্যতা বা শক্তির সংরক্ষণশীলতা, এই কয়টা টাইপ আজকে ইনশাল্লাহ শেষ করব। ঠিক আছে, তো এটা আমাদের দ্বিতীয় পর্ব হতে যাচ্ছে। তো থার্ড পর্বে আমরা স্প্রিং এর বিভব, আমরা যখন বিভব পড়ব, যখন বিভব শক্তি পড়ব ইনশাল্লাহ, আচ্ছা, যখন বিভব শক্তি পড়ব তখন আমরা ভালোভাবে এখানে পড়ব না স্প্রিং এর বিভব, শুধু ধারণা নিব ইনশাল্লাহ। এর পরবর্তীতে যখন স্প্রিং এর বিভব টাইপটা আসবে আমাদের তৃতীয় ক্লাসে, তখন ইনশাল্লাহ ভালোভাবে আমাদের স্প্রিং এর বিভবটা শেষ হবে। এরপর ক্ষমতা এবং কর্মদক্ষতা তৃতীয় ক্লাসে আলোচনা করব, মোটর ও পাম্প এবং কি এইখানে কাজ, শক্তি উপপাদ্য এবং বুলেট তক্তার ম্যাথ ইনশাল্লাহ আমরা তৃতীয় ক্লাসে শেষ করব। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, এখানে আমি এখানে বিস্তর আলোচনা অর্থাৎ ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে এত যাব না, আমি শুধু বেসিক আলোচনা করার চেষ্টা করব। ম্যাথমেটিকের জন্য বা আমাদের বেসিক ক্লিয়ারের পর যে ম্যাথগুলা না করলেই নয়, অর্থাৎ এই বেসিকের উপর মানে এই টাইপের উপর যে ম্যাথগুলো আছে এগুলা তো ক্লিয়ার করব ইনশাল্লাহ। কিন্তু এখানে কথা হচ্ছে যে ম্যাথের জন্য আমি আলাদা একটা ক্লাস রাখবো। বোঝা গেছে ব্যাপারটা? যে 3টা পর্বে আমি বেসিক ক্লিয়ার করব কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের। ঠিক আছে, এর পরবর্তীতে ইনশাল্লাহ আমরা একটি স্পেশাল ক্লাসের মাধ্যমে আমি ম্যাথটা ক্লিয়ার করব। বোঝা গেছে ব্যাপারটা? প্রথম পর্বে আমরা বুঝেছি যে কিভাবে একটা টাইপ শেষ করব, আমরা বেসিক, সূত্র, একক, মাত্রা, প্রকারভেদ ইত্যাদি দিয়ে আমরা একটা টাইপ শেষ করব। বোঝা গেছে ব্যাপারটা? তো আজকে আমরা শুরুতেই চলে যাব বিভব শক্তি, অর্থাৎ 3 নাম্বার টপিক ছিল আমাদের বিভব শক্তি। তারপরে আসবো গতিশক্তি, এরপর ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্ক স্থাপন করব। ওই যে E = p²/2m, পি কি এখানে আমাদের? পি হচ্ছে ভরবেগ, ইকে হচ্ছে গতিশক্তি, আর এম হচ্ছে বস্তুর ভর। বোঝা গেছে ব্যাপারটা? এরপর বিভব শক্তি, এই সূত্রটা আমরা রিলেশনটা আমরা তৈরি করব। এরপর বিভব শক্তি এবং গতিশক্তির মধ্যে তুলনা করব এবং শক্তির নিত্যতা বা শক্তির সংরক্ষণশীলতা আমরা এই ক্লাসে শেষ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের শুরুতেই টপিক আসে বিভব শক্তি। বিভব শক্তি বিষয়টা কেমন, যে আমরা বেসিক আলোচনা করি যে বিভব শক্তি জিনিসটা কি। একটু খেয়াল করো যে বিভব শক্তি হচ্ছে যে, যেমন ধরো এইখানে একটা বস্তু, একটা বস্তু এবং একটা সার্টেন অ্যামাউন্ট দূরত্বে বি একটা বস্তু। ঠিক আছে, এই দুইটা বস্তু, এ একটা বস্তু, বি একটা বস্তু, একটা ধরো একটা ডিস্টেন্স নিয়ে তারা কি করতেছে, অবস্থান করতেছে। এ একটা বস্তু বা এ একটা পয়েন্টে এই প্রথম বস্তু, বি একটা পয়েন্টে দ্বিতীয় বস্তু অবস্থান করছে। ঠিক আছে, ইমাজিন করে নাও যে এই ভরের বস্তুটা, অর্থাৎ একটা ভরও ধরে নেই, m1 m2 ভর। ঠিক আছে, দুইটা ভর ঠিক কল্পনা করে নিই যে m1 ভরের বস্তুটা, ধরো m2 ভরের বস্তুটা বি পয়েন্ট থেকে কল্পনা করে নাও যে আকর্ষণ করতেছে। কারণ কি, নিউটনের গতি থেকে আমরা কি শিখছি, বা নিউটনের সূত্র থেকে আমরা কি শিখছি, যে আমরা শিখেছি যে প্রত্যেকটা মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু একে অপরকে আকর্ষণ করে। ঠিক আছে, এটা নিউটন সাহেব বলে গেছে। তো নিউটন সাহেবের মতে যে m1 ভরের বস্তুটা m2কে আকর্ষণ করবে, m2 ভরের বস্তুটা m1 ভরকে আকর্ষণ করবে।
বোঝা গেছে ব্যাপারটা, নিউটন সাহেবের মতে। তো এটা যদি আকর্ষণ করে, ঠিক আছে, তুমি অ্যাজিউম করে নাও বা কল্পনা করে নাও যে আকর্ষণটা এতটাই বেশি যে এই যে বি পয়েন্টে যে M2 ভরের বস্তু এইটা স্থির ছিল, এইটা আস্তে আস্তে কি M1 ভরের কাছাকাছি চলে আসতেছে এরকম একটা অ্যাজিউম বা কল্পনা করে নিতে পারো যে M2 ভরের বস্তুটা M1 ভরের দিকে আগাচ্ছে। ঠিক আছে, যদি আগায়, ঠিক আছে, তাহলে খেয়াল করো তার একটা অবস্থানের পরিবর্তন ঘটবে কিনা, যে বি পয়েন্ট থেকে যদি M2 ভরের বস্তুটা এইখানে চলে আসে, M2 ভরের বস্তুটা কার কারণে, M1 এর টানের কারণে বা আকর্ষণের কারণে যদি M2 ভরের বস্তুটা এইখানে চলে আসে, অর্থাৎ নতুন একটা সি পয়েন্টে যদি চলে আসে, তাহলে আমরা কি বলতে পারবো না যে M2 ভর একটা ডিস্টেন্স বা দূরত্ব বা সরণ ঘটিয়েছে বি পয়েন্ট থেকে M2 ভরের বস্তু একটা সরণ ঘটিয়েছে। আচ্ছা, সরণ ঘটিয়েছে এবং কি কার এখানে আকর্ষণটা কি, আকর্ষণটা হচ্ছে বল। দেখো প্রথম ক্লাসে আমি ক্লিয়ার করছিলাম যে দুইটা শর্ত লিখছিলাম, যে 1 নম্বর শর্ত কি, কাজ হওয়ার শর্ত, সেটা হচ্ছে যে দেখো একটু রিমাইন্ডার দিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে কাজ হওয়ার শর্ত। ঠিক আছে, শর্ত নাম্বার 1 কি ছিল, যে বল থাকতে হবে। শর্ত নাম্বার 1 ছিল যে বল থাকতে হবে। 2 নাম্বার শর্ত কি ছিল, যে সরণ ঘটতে হবে। কি ঘটতে হবে, সরণ ঘটতে হবে, সরণ এস লাগবে। ঠিক আছে, দেখো এখানে কি হচ্ছে, একটা বল দ্বারা আকর্ষণ করতেছে কে, M1 কাকে, M2 কে, করছে কিনা, করছে। তাহলে এফ বল দ্বারা কি করছে, আকর্ষণ করছে এবং কি ঘটিয়েছে, এস সরণ ঘটিয়েছে। তাহলে আমরা সেখানে কি বলতে পারি, কাজ বলতে পারি কিনা, হ্যাঁ কাজ বলতে পারি। বোঝা গেছে ব্যাপারটা, সেখানে কাজ বলতে পারি। আচ্ছা, এখানে কাজ হলো। এবার খেয়াল করো, যেহেতু কাজ হয়েছে, ঠিক আছে, আমরা এই অধ্যায় থেকে বা এই আলোচনা থেকে কি জানি, যে কাজ করতে চাও, এই যে টান দিতে চাইছে, M1 এর বস্তু টান দিছে, ঠিক আছে, টান দিয়ে কি করছে, সরণ ঘটিয়েছে, টান দিয়ে সরণ ঘটিয়েছে এবং কি সেটা কি কাজে লাগছে কিনা, যে সামর্থ্য লাভ করছে কিনা, যে কাজ প্রথমত কাজ হয়েছে, দ্বিতীয়ত কি করছে, যে সে সরণ যেহেতু ঘটিয়েছে, কাজ হয়েছে মানে সেখানে শক্তিও আছে এবং এই শক্তিটা কি রূপে আছে, খেয়াল করো, এই শক্তিকে আমরা বলবো বিভব শক্তি। ঠিক আছে, বিভব শক্তিটা আরেকটু ক্লিয়ার করি, যে একটা স্থির বস্তুকে কোনো একটা বল যদি আকর্ষণ করে, শুধু আকর্ষণ না, তুমি যদি ধাক্কাও দাও সেটাও কাজে আসবে। ঠিক আছে, তাহলে আকর্ষণ যদি করে এবং সেখানে যদি কাজ হয়, কাজ কখন হবে, যখন বল থাকবে এবং সরণ ঘটবে। ঠিক আছে, তাহলে যদি এরকম ঘটনা ঘটে, তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো বিভব শক্তি। বোঝা গেছে ব্যাপারটা, সেখানে কাজ হয়েছে অর্থাৎ কাজ করার সামর্থ্য লাভ করছে, কাজ করার সামর্থ্যকে আমরা কি বলতেছি, শক্তি বলতেছি, এবং কি ধরনের শক্তি, সেটা হচ্ছে বিভব শক্তি। বোঝা গেছে ব্যাপারটা, বুঝছো তুমি? আচ্ছা, আশা করি বুঝছো। এবার আসো যে আরেকটা সিনারিও কল্পনা করি বা আরেকটা দৃশ্যপট কল্পনা করি, সেটা হচ্ছে যেমন ধরো এই যে এইখানে একটা বস্তু, এই যে মাটি থেকে, এটা আমাদের গ্রাউন্ড, ঠিক আছে, গ্রাউন্ডের এই যে এই পয়েন্টে ধরো বস্তুটা ছিল। ঠিক আছে, এই বস্তুকে আমি একটা সার্টেন অ্যামাউন্টে উপরে তুললাম। ঠিক আছে, উপরে তুললাম। আচ্ছা, উপরে তুলে নিয়ে ধরো একটা ছাদের উপরে রেখে দিলাম। এই যে M ভরের বস্তু, এবার এইখানেও M ভরের বস্তু, এইখানেও M ভরের বস্তু, এই M ভরের বস্তুটারে টাইনে আমি এইখানে আনলাম, অর্থাৎ টেনে এইখানে আনলাম। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, টেনে আনার পরে এইখানে দেখো তাহলে কি নিচের দিকে পড়তে চাবে কিনা, কেন চাবে, কারণ কেন্দ্রমুখী বল। বোঝা গেছে ব্যাপারটা? যদি তুমি উপরে একটা ছাদের উপর বা যে কোনো একটা উপরে যদি বস্তু নাও, ঠিক আছে, সেটারে যদি তুমি মুক্তভাবে ছেড়ে দাও, ঠিক আছে, তাহলে কি হবে, নিচে আসবে। কেন আসবে, কারণ কেন্দ্রমুখী বলের কারণে। বোঝা গেছে ব্যাপারটা? বা অভিকর্ষজ ত্বরণের কারণে। খেয়াল করো যে এর একটা নিম্নমুখী টান থাকবে। ঠিক আছে, কি ওজনে বা কি ভরে কি ধরনের টান থাকবে, সেটা হচ্ছে mg টান থাকবে। বোঝা গেছে ব্যাপারটা? নিচের দিকে mg টান থাকবে, কারণ এখানে ত্বরণ g এবং ভর হচ্ছে m। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে কি করছিলাম আমরা, h পরিমাণ উচ্চতায় তুলছিলাম, এরপরে যদি ছেড়ে দেই তাহলে নিচে চলে আসবে। এই যে এখানে যে তুলে রেখে দিলা না,
এই যে ধরো একটা ছাদের উপর তুমি রেখে দিলা, ঠিক আছে, অর্থাৎ এই যে এমজি ভরের এমজি ওজনের বস্তুটা তুমি টেনে এইখানে রাখার পরে সে কি করবে, এমজি বলে নিচে করবে কিনা, যে এমজি বলে নিচে আকর্ষণ করবে, ঠিক আছে, এইচ উচ্চতার বিরুদ্ধে কাজ করবে, কারণ এইচ উচ্চতা তুলছো, তোমার এইচ উচ্চতা নামে যাওয়ার চেষ্টা করবে। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এই পরিমাণ একটা কাজ হবে, কারণ কি সরণ ঘটবে, উপর থেকে নিচে একটা সরণ ঘটবে, কি পরিমাণ, এইচ পরিমাণ তোমার সরণ ঘটবে। বোঝা গেছে ব্যাপারটা? কে ঘটাবে, এমজি বল ঘটাবে। এমজি কে আমরা কি বলবো, এখানে কেন্দ্রমুখী বল। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এখানে বিভব শক্তি ইপি ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারবো এমজি এইচ। বোঝা গেছে ব্যাপারটা? বোঝা গেছে? এখানে বিভব শক্তি এর ইকুয়েশন বা সূত্র হচ্ছে এমজিএইচ। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, এবার আসো যে সকল প্রকার শক্তির একক হচ্ছে জুল, আর কিছুই না, জুল। সকল প্রকার শক্তি, গতিশক্তি, বিভব শক্তি, যান্ত্রিক শক্তি, যে কোনো শক্তির একক হচ্ছে জুল। এবং মাত্রা কি, মাত্রা হচ্ছে কি, যে আমরা শিখেছি ml² T⁻²। আমরা গত ক্লাসে শিখেছি যে কোনো শক্তি বা কাজ এর একক মাত্রা একই, অর্থাৎ শক্তি এবং কাজের একক মাত্রা সেম কিনা, সেম। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে যেখানেই শক্তি, যেখানেই কাজ, সেখানেই একক জুল, যেখানেই শক্তি, যেখানেই কাজ, সেখানেই মাত্রা ml² T⁻²। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, এবার আসো আমরা একটা ম্যাথ দেখি, যে এই রিলেটেড কি ম্যাথ আছে। খেয়াল করো, প্রথম প্রবলেমে বলা হয়েছে যে ভূমি হতে 5 কেজি ভরের বস্তুকে 100 মিটার উচ্চতায় নিক্ষেপ করলে বিভব শক্তি কত। খেয়াল করো, বুঝো ব্যাপারটা, একটু বুঝো ব্যাপারটা, যে এই হচ্ছে আমার বস্তু, ঠিক আছে, যেটা ভূমি হতে, ঠিক আছে, ভূমি হতে 5 কেজি ভরের বস্তু। এই যে ধরো এই বস্তুটাই কি 5 কেজি ভরের, এই বস্তুটাই হচ্ছে 5 কেজি ভরের। এই 5 কেজি ভরের বস্তুকে আমরা উপরের দিকে নিক্ষেপ করলাম। এই যে ভূমি হতে 5 কেজি ভরের বস্তুকে 100 মিটার উচ্চতায় নিক্ষেপ করছি, ঠিক আছে। এই যে এইচ এর মান দেওয়া আছে কত, 100 মিটার। 100 মিটার উচ্চতায় কি করছি, আমরা নিক্ষেপ করছি। এখন তাহলে 100 মিটার যাওয়ার পরে বস্তুটা এখানে থাকবে কিনা, থাকবে। এখানে আসবে কিনা, আসবে। তাহলে এবার খেয়াল করো যে এর বিভব শক্তিটা কত, এটা আমার বের করতে হবে। বোঝা গেছে ব্যাপারটা? বোঝা গেছে? আচ্ছা, তাহলে বিভব শক্তির ইকুয়েশন কি জানি আমরা, বলো আমাকে। ইকুয়েশন আমরা কি জানি, যে আমরা জানি ইপি ইজ ইকুয়ালস টু mgh, জানি কিনা? আচ্ছা, এখানে এম এর মান কত, এম ইজ ইকুয়ালস টু 5 কেজি। জির মান আমরা কি জানি, জির মান মুখস্থ আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই কি না? আর এইচ এর মান কত, এইচ এখানে বলে দিছে যে 100 মিটার। এইচ ইজ ইকুয়ালস টু 100 মিটার। বোঝা গেছে ব্যাপারটা? এবার এম এর মান বসাও, এম কত, 5 কেজি, জির মান কত, 9.8, এরপর এইচ এর মান কত, 100। সিম্পল ক্যালকুলেশন করলে কত আসে, টু ওয়েট, আমি ক্যালকুলেটরটা আনি। এবার খেয়াল করো যে আমাদের এখানে কত আসছে, একটু খেয়াল করো, সেটা হচ্ছে যে 5 × 9.8 ইন্টু কত, 100 ইজ ইকুয়ালস টু 4900 জুল। তাহলে সেখানে কত কাজ হচ্ছে, 4900 জুল কি হচ্ছে, বিভব শক্তি হচ্ছে। এটাই অ্যান্সার। বোঝা গেছে ব্যাপারটা? পানি ভাত। এবার 2 নাম্বার টপিকটা একটু খেয়াল করো, তোমাকে একটু ভাবতে হবে। বোঝা গেছে ব্যাপারটা? 2 নাম্বার প্রবলেমটা একটু ভাবতে হবে। খেয়াল করো যে একটি বস্তুকে ভূমি হতে 100 মিটার উপর থেকে, খেয়াল করো একটু, আমরা পড়বো আর আঁকবো। আমি শুরুতেই তোমাকে একটা কথা বলে নেই, যে চিত্র দেখতে জানে না সে যেন ঝড়ের আর্তনাদ শুনে। কি বললাম কথাটা, যে চিত্র আঁকতে জানে না বা যে ছবি দেখতে জানে না সে যেন ঝড়ের আর্তনাদ শুনে। খেয়াল করো কথাটা, আমি ভালোভাবে বুঝিয়ে দেব। আগে খেয়াল করো যে তুমি বাংলা কথা পড়তেছো,
ঠিক আছে, তুমি যদি বাংলা কথা দ্বারা তুমি যদি ভিজুয়াল যদি না করতে পারো তাহলে কিন্তু তুমি বিষয়টা ফিল করতে পারবে না। আর ফিজিক্স এমনই একটা অধ্যায় যে তুমি যদি আসলে ভিজুয়াল না করতে পারো তাহলে তুমি কিন্তু সলভ করতে পারবে না। বোঝা গেছে ব্যাপারটা? এর জন্য আমি বললাম যে যে চিত্র দেখতে জানে না বা চিত্র আঁকতে পারে না বা ছবি দেখতে জানে না সে যেন ঝড়ের আর্তনাদ শোনে। বোঝা গেছে ব্যাপারটা? যে চিত্র আঁকতে পারে না সে যেন ঝড়ের আর্তনাদ শুনে। তাহলে এটা হচ্ছে আমাদের ভূমি। দেখো আমি একটু আঁকাই, তারপর তোমাদেরকে মিলায় দিচ্ছি যে একটি বস্তুকে ভূমি হতে 100 মিটার উপর থেকে, এবার খেয়াল করো যে এই যে অলরেডি ভূমি থেকে 100 মিটার উপরে আমরা বস্তুটা রেখে দিছি। কল্পনা করো যে এই যে এইখানে 100 মিটার উচ্চতায় বস্তুটা রেখে দিছি, ঠিক আছে? ভূমি থেকে, এটা হচ্ছে ভূমি, এই গ্রাউন্ড থেকে এই বস্তুটারে 100 মিটার উচ্চতায় রেখে দিছি, ঠিক আছে? রাখার পরে এই যে 20 মিটার পার সেকেন্ড বেগে, এই যে এইখান থেকে 20 মিটার পার সেকেন্ড বেগে কি করছি আমরা? নিক্ষেপ করছি। বুঝতেছো বিষয়টা? যে ধরো সিনারিওটা কেমন, তুমি 100 মিটার উচ্চতায় একটা ছাদে দাঁড়ায় আসো, এই ছাদ থেকে তুমি কি করছো? 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছো বস্তুটা। বোঝা গেছে ব্যাপারটা? যে নিক্ষেপ করছো এই বস্তুটা, এই বস্তুর উপর নিক্ষেপ করলাম, এই যে নিক্ষেপ করা হলো। যে নিক্ষেপ করা হলে সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি কত? এবার খেয়াল করো, সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি কত? এখানে একটা ইনফরমেশন মিসিং আছে, সেটা হচ্ছে বস্তুর ভরটা দেওয়া নাই, ঠিক আছে? কল্পনা করে নাও বস্তুটা 5 কেজি ভরের, এখানে একটু কারেকশন করি যে 5 কেজি ভর, 5 কেজি ভর, ঠিক আছে? 5 কেজি ভরের বস্তুটা কি করছি? সর্বপ্রথমে 100 মিটার আসিলই, 100 মিটার উচ্চতায় ছিলই, ঠিক আছে? এরপরে কি করছি? নিক্ষেপ করছি। কত বেগে? 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে। বোঝা গেছে ব্যাপারটা? নিক্ষেপ করা হলো। এখন বলছে যে তাহলে নিক্ষেপ করার পরে কি একটা উচ্চতা আসবে কিনা, এই যে সর্বোচ্চ উচ্চতা উঠবে কিনা? উঠবে, ঠিক আছে? এই সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি কত, এটা আমাদের বের করতে হবে। খেয়াল করো তাহলে আমরা কি জানি, দেখো সলভ যদি করার চেষ্টা করি তাহলে সর্বপ্রথম আমাদের সূত্র একটাই, যে ইপি ইজ ইকুয়ালস টু এম জি এইচ। দেখো এম আমাদের দেওয়া আছে 5 কেজি, ঠিক আছে? জি আমরা জানি 9.8। আমাদের কাজ কি? এইচ নিয়ে কাজ না, আমাদের কাজ হচ্ছে এইচ এর কাজ। এখানে এইচ অলরেডি 100 মিটার দেওয়া আছে, আর বস্তুটা এত বেগে নিক্ষেপ করার পরে কতটুকু উঠবে এটা আমাদের বের করতে হবে। খেয়াল করো যে আমরা গতি অধ্যায় শিখেছিলাম যে সর্বোচ্চ উচ্চতা এইচ ম্যাক্স ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই 2g, ইউ স্কোয়ার বাই 2g। এটা আমাদের সর্বোচ্চ উচ্চতার শর্টকাট একটা সূত্র হচ্ছে যে এইচ ম্যাক্স বা এইচ সর্বোচ্চ ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই 2g, ঠিক আছে? এটা হচ্ছে এইচ ম্যাক্সের সূত্র। এবার এই সূত্রের মধ্যে যদি আমরা মানগুলো বসায় দিই, দেখো কত বেগে মারছিলাম, ইউ কি আদি বেগ আসিল কত? 20 মিটার পার সেকেন্ড বেগে মারছিলাম কিনা? মারছিলাম। জির মান কত? 9.8 জানি কিনা? এবার দুইটা জানি, আমাদের একটা তোমার অলরেডি বের হয়ে যাবে। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে 20 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে 20 স্কোয়ার, উপরে হচ্ছে 400, নিচে হচ্ছে 2 ইন্টু 9.8। বুঝা গেছে ব্যাপারটা? তাহলে কত আসে অ্যান্সার? অ্যান্সার আসছে 20.40, ঠিক আছে? 20.40 মিটার, ঠিক আছে? অর্থাৎ এই যে ধরো তুমি 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করার পরে এই যে এইখানে আসলো, ঠিক আছে? বস্তুটা এইখানে গেল, ঠিক আছে? তাহলে এই যে এই গ্রাউন্ড থেকে অর্থাৎ ছাদ থেকে এই উচ্চতাটা হচ্ছে কত? 20.40। বোঝা গেছে ব্যাপারটা? 20.40 মিটার উচ্চতায় উঠছে এই বস্তুটা। তাহলে খেয়াল করো গ্রাউন্ড কিন্তু এইটা, ঠিক আছে? বস্তুটা এখন কোথায়? এইখানে, ঠিক আছে? এইখানে 20.40 আর এইখানে 100, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত? 120.40 কিনা? 120.40 কিনা? তার মোট উচ্চতা 120.40। বোঝা গেছে ব্যাপারটা? এবার আসো আমরা কি জানি? ইপি ইজ ইকুয়ালস টু কত জানি আমরা? যে এম জি এইচ। এম এর মান কত? 5 কেজি। জির মান কত? 9.8। আর এইচ আমরা কত পাইলাম? 120.40, ঠিক আছে? সম্পূর্ণটা কি জুল হবে। এবার ক্যালকুলেশন
সেটা হচ্ছে কত 5 ইন্টু 9.8 ইন্টু কত 120.40। তাহলে কত আসছে আমাদের 5899.6 জুল। ঠিক আছে, প্রায় সমান বলতে পারি কত 5900 সরি আলহামদুলিল্লাহ 5900 জুল আমরা বলতে পারি। বোঝা গেছে ব্যাপারটা? ম্যাথটা বুঝছো কিনা দেখো, আমি একটু সামারাইজ করে দিই যে গ্রাউন্ড থেকে আমরা কি করছিলাম 100 মিটার উচ্চতায় ধরে নিছিলাম। এই যে একটা বস্তুকে ভূমি হতে 100 মিটার উচ্চতা থেকে, এই উচ্চতা থেকে কি করলাম 20 মিটার পার সেকেন্ড বেগে একটা নিক্ষেপ করলাম। নিক্ষেপ করার পরে সর্বোচ্চ উচ্চতায় তাহলে কত বিভব শক্তি কত, তাহলে প্রথমত 100 মিটার, দ্বিতীয়ত কত কত গেছে যে 20.40 মিটার, তাহলে মোট উচ্চতা কত 120.4, তাই কিনা? আমরা ইপি ইজ ইকুয়ালস টু কি জানি mgh, এম এর মান জানি কত 5, 9.8 এটা কার মান জির মান, এবং 120.40 এটা হচ্ছে আমার সম্পূর্ণ উচ্চতা। তাহলে এই ক্যালকুলেশন করে কত পাইলাম যে 5900 জুল। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এটা হচ্ছে আমার কি ফাইনাল রেজাল্ট এবং এটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে ব্যাপারটা? বুঝছো তুমি? আচ্ছা দেখো, আমি কিন্তু ম্যাথ অত ডিপলি করাইলাম না, বা আমরা ম্যাথের জন্য আরেকটা কিন্তু স্পেশাল ক্লাস রাখছি। ঠিক আছে, 4 নাম্বার ক্লাসটা আমি এই অধ্যায়ের পুরো ম্যাথ সম্পর্কে করব। ঠিক আছে, এখান থেকে বেসিক আলোচনা করলাম, বেসিক থেকে দু একটা টুকিটাকে ম্যাথ করলাম, যেটা পানি ভাত। বোঝা গেছে ব্যাপারটা? আমি কিন্তু এক্সট্রিম লেভেলের হার্ড বা বোর্ড কোয়েশনে যে ম্যাথগুলো আসার মতো, ঠিক আছে, সেগুলো কিন্তু করাচ্ছি না। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রেখো যে আমি কিন্তু বোর্ডে আসার মতো ম্যাথগুলো কিন্তু তোমাকে করাচ্ছি না। ঠিক আছে, এটার জন্য আমরা আলাদা স্পেশাল ক্লাস রাখবো। বোঝা গেছে ব্যাপারটা? এবার খেয়াল করো, এবার আমরা আসি গতিশক্তিতে। তাহলে একটু খেয়াল করো, আমাদের এই টপিকটা ক্লিয়ার হয়ে গেল। কি টপিকটা ক্লিয়ার হলো? যে আমার বিভব শক্তি টপিকটা ক্লিয়ার হবে। খেয়াল করো, আমি কিন্তু এটার একটা পিডিএফ কিন্তু তোমাদের দিয়ে দিছি। ঠিক আছে, ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু তুমি পিডিএফ পায়ে যাওয়া। ঠিক আছে, একটু চেক করে নিয়ে নিও। এবার আসো আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে তোমরা ক্লাস করতেছো, ঠিক আছে, পাশাপাশি তোমরা কি করবা, নোট করবা। ঠিক আছে, যে নোট করার চেষ্টা করবা, যে নোট করার পরে যে আমাদের নার্ডস একাডেমির গ্রুপ আছে, ঠিক আছে, সেই গ্রুপে পোস্ট করবা ইনশাল্লাহ। ঠিক আছে, যে কার নোটটা ভালো হয় একটু দেখবো। বোঝা গেছে ব্যাপারটা? যেহেতু আমরা শুরুতে, ঠিক আছে, আমি আশা করব যে আমার যে স্টুডেন্ট আছে, ঠিক আছে, সেই স্টুডেন্টরা হয়তো নোট করবে এবং এই নোটটা কি করবে, গ্রুপে পাবলিশ করবে এবং আমি দেখব। বোঝা গেছে ব্যাপারটা? ঠিক আছে, এটা আমি কল্পনা বা স্বপ্ন দেখি। আচ্ছা, যাই হোক, এবার আসি আমরা গতিশক্তিতে। যে এবার পড়বো আমরা গতিশক্তি। খেয়াল করো, যে ধরো কি ধরবা, দেখো এইখানে একটা বস্তু আছে এম ভরের বস্তু। ঠিক আছে, এম ভরের বস্তু এখানে আছে। এবার দেখো যে স্থির বস্তুটা, এবার এই পাশ থেকে তুমি কি করছো, একটা এফ বল প্রয়োগ করছো। ঠিক আছে, এফ বল প্রয়োগ করছো। এবার কি হয়েছে, বস্তুটা এইখান থেকে সরে গেছে। এই যে ইউ আদিবেগ ছিল, এই বস্তুটারে এফ বল প্রয়োগ করার ফলে এম ভরের বস্তুটা এইখান থেকে সরে এই যে এইখানে চলে আসছে। ঠিক আছে, এইখান থেকে সরে এখানে চলে আসছে। একটু খেয়াল করো যে বস্তুটা এখান থেকে, অর্থাৎ এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে চলে আসছে এবং ভি বেগ প্রাপ্ত হয়েছে। বোঝা গেছে ব্যাপারটা? ভি বেগ প্রাপ্ত হয়েছে। এবার খেয়াল করো যে এম ভরের বস্তুকে তুমি এখানে কি করলা, এফ বলে করলা, ধাক্কা দিলা, ইউ আদি বেগ ছিল, ভি শেষ বেগ প্রাপ্ত হয়ে গেল। ঠিক আছে, এবার তাহলে খেয়াল করো যে এস একটা দূরত্ব অতিক্রম করছে কিনা, করছে। ঠিক আছে, এবার আগের মতো কল্পনা করো যে বল আছে কিনা, এখানে বল আছে, স্মরণ ঘটছে কিনা, ঘটছে। বোঝা গেছে? শর্তও আমাদের একটাই, যে বল থাকতে হবে এবং এস স্মরণ ঘটতে হবে। বোঝা গেছে ব্যাপারটা? বল থাকতে হবে এবং স্মরণ ঘটতে হবে। যেহেতু বল এবং স্মরণ আছে, তার মানে কি কাজ হয়েছে এবং বস্তুটা কি শক্তিও আছে, এখানে আছে কিনা, যে কাজ করার সামর্থ্যকে কি বলে, শক্তি বলে। তাহলে এখানে শক্তি আছে, আমরা এটা বলতে পারি। কিন্তু কি ধরনের শক্তি, খেয়াল করো এখানে কি ধরনের শক্তি। আগে দেখছিলাম আমরা স্থির বস্তুকে আকর্ষণ করার মাধ্যমে কি করছিল, যে বিভব শক্তি ছিল। তাহলে এখানে কি হবে, অটোমেটিকলি গতিশক্তি হবে। কিন্তু যুক্তি কি? ঠিক আছে, এখানে যুক্তি হচ্ছে যেখানে ছিলাম
যে দেখো এফ বল প্রয়োগের ফলে, ঠিক আছে, ইউ আদি বেগ ছিল, সেই ভি শেষ বেগ প্রাপ্ত হয়েছে। ঠিক আছে, দেখো বস্তুটা কিন্তু স্থির ছিল, স্থির ছিল মানে কি ইউ ইজ ইকুয়ালস টু 0, বোঝা গেছে ব্যাপারটা, ইউ ইজ ইকুয়ালস টু 0 যেহেতু স্থির ছিল। এবার খেয়াল করো যে তাহলে আমাদের ইকে ইজ ইকুয়ালস টু কি হবে, ইকে ইজ ইকুয়ালস টু, কারণ কি গতিশক্তি ইকে না। আচ্ছা খেয়াল করো যে একটা কাজ সম্পন্ন হয়েছে, এইটা এতটুকু আমরা বুঝেছিলাম, যেখানে কাজ সম্পন্ন হয়েছিল, ঠিক আছে। তাহলে কাজ আমরা কি বলতে পারি, যে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু, এই যে এফ একটা বল প্রয়োগ করলাম, এস স্মরণ ঘটলো, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এফ এস, বলতে পারি কিনা, বলতে পারি যে এফ এস। এফ এস কে ভাঙলে কি লিখতে পারি আমরা, এম এ এস। এবার খেয়াল করো যে কই থেকে পেলাম, যে কারণ আমরা জানি ফাদার ইজ ইকুয়ালস টু মাদার বা এফ ইজ ইকুয়ালস টু এম এ, এইটা জানি, বোঝা গেছে ব্যাপারটা। এখান থেকে এই যে এফ এর পরিবর্তে এম এ লিখছি। এবার আসো যে আরেকটা সূত্র, যেহেতু বস্তুটা স্থির ছিল, ঠিক আছে, এবং শেষ বেগ ভি প্রাপ্ত হয়েছে, ঠিক আছে, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2 AS লিখতে পারি, 2AS লিখতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বেসিক সূত্র বা ভি স্কোয়ারের সূত্র বা ভির সূত্র। এটা ইউ ইজ ইকুয়ালস টু 0, এজন্য আমাদের ইউ স্কোয়ার ইজ ইকুয়ালস টু পুরাটা 0। এবার আসো যে কি লিখতে পারি আমরা, যে এখানে লিখতে পারি যে 2AS, শুধু 2AS থাকে, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি আমরা, 2AS। এবার খেয়াল করো এই যে AAS আর AAS মিলছে কিনা, মিলছে, ঠিক আছে। তাহলে AAS কি লিখতে পারি, AS কে লিখতে পারি যে ভি স্কোয়ার বাই 2, কারণ কি এই AS টা সামনে থাকলো, এই 2টা কি করলাম, এই পাশে গুণ আকার আছে AS এর সাথে, তাহলে এই পাশে কি করে দিলাম, ভাগ করে দিলাম, এই 2টা এই পাশে ভাগ চলে গেছে, ভি স্কোয়ার বাই 2, বোঝা গেছে ব্যাপারটা। তাহলে এই AS এর মান, ঠিক আছে, এই AS এর মান এখানে বসাইতে পারি, ঠিক আছে, যেহেতু একই প্রতিপাদন বসাইতে পারি। তাহলে AS এর পরিবর্তে কি লিখতে পারি, যে আমরা m ইন্টু ভি স্কোয়ার বাই 2, ঠিক আছে, তাহলে এটা লিখতে পারি। তাহলে এই ইটা কি লিখতে পারি, এবার আমাকে একটু ক্লিয়ার করো, যে এটাকে এই 2টাকে আমি সামনে লিখতে পারি হাফ আকারে, তাহলে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার। তাহলে এই সম্পূর্ণ কাজটা কি, হাফ এম ভি স্কোয়ার। এই সম্পূর্ণ কাজটা কি ধরনের কাজ, এই সম্পূর্ণ কাজটা হচ্ছে যে গতিশক্তির আকারে কাজ, বোঝা গেছে ব্যাপারটা। তাহলে গতিশক্তি ইকে ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি, হাফ এম ভি স্কোয়ার, বোঝা গেছে ব্যাপারটা। তাহলে এটার সমীকরণ পেলাম কত, হাফ এম ভি স্কোয়ার। এর এককের কথা যদি বলি আমি, এর একক কি, যেখানেই শক্তি সেখানেই জুল, যেখানেই শক্তি সেখানেই জুল। আর মাত্রা কি হবে, এটার মাত্রা হবে এম এল স্কোয়ার টি ইনভার্স 2, বোঝা গেছে ব্যাপারটা। তাহলে আমাদের সূত্র হচ্ছে এই কে ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, এরপরে একক হচ্ছে জুল এবং মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স 2, বোঝা গেছে ব্যাপারটা। তাহলে এটা আমাদের ক্লিয়ার হলো। এবার আসো কিছু ম্যাথ করি। দেখো এখানে বলছে যে, ক্ষমা চেয়ে নিচ্ছি, সেটা হচ্ছে যে 7 কেজি ভরের বস্তুকে 5 মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে মারলে, ঠিক আছে, এই যে 7 কেজি, এই যে বললাম যে চিত্র জানে না, যে চিত্র দেখতে জানে না সে যেন ঝড়ের আর্তনাদ শুনে। খেয়াল করো যে এই যে 7 কেজি ভরের একটা বস্তু এখানে ছিল, ঠিক আছে, একে কি করছি আমরা, ধরো একটা বল প্রয়োগ করছি, ঠিক আছে, এই যে বলে ছুঁড়ে মারছি, ঠিক আছে, ঠিক আছে, কত বেগে ছুঁড়ে মারলাম হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে মারলাম, ঠিক আছে, 5 মিটার পার সেকেন্ড মারার পরে এখানে আসলো, ঠিক আছে। এবার গতিশক্তি কত, কারণ গতির কারণেই আগাইছে, তাহলে গতিশক্তি কত, ইকে ইজ ইকুয়ালস টু আমরা কি বলতে পারি, হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে। এইবার বলো যে এম এর মান দেওয়া আছে কত, এম এর মান দেওয়া আছে 7 কেজি, ঠিক আছে, ভির মান দেওয়া আছে কত, ভির মান দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড। এবার তাহলে হাফের মতোই থাকলো, এম এর মান দেওয়া আছে কত 7 কেজি এবং ভির মান দেওয়া আছে কত 5 উপরে স্কোয়ার করলে 25, ঠিক আছে, 5 উপরে স্কোয়ার করলে 25। এবার খেয়াল করো, একটু ক্যালকুলেশন করি, সেটা হচ্ছে হাফের মান কত 0.5, তাই কি না, 0.5 ইন্টু 7 ইন্টু 25 ইজ ইকুয়ালস টু
ইজ ইকুয়ালস টু কত 87.5। তাহলে 87.5 জুল হচ্ছে তার কি গতিশক্তি। বোঝা গেছে ব্যাপারটা? 87.5 হচ্ছে তার গতিশক্তি। এটা বোঝা গেছে ব্যাপারটা? আমরা গতিশক্তি সম্পর্কে আরো বিস্তর আরো ডিফিকাল্ট কোশ্চেন করব, ঠিক আছে? কিন্তু কখন সেটা হচ্ছে আমরা যখন ওই যে 4 নাম্বার লেকচারটা দিব ইনশাল্লাহ, তখন আমরা শুধু ম্যাথের জন্য আলাদা। এবং খেয়াল করো, এটা কিন্তু পরীক্ষার খাতায় আসবে না, ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষার খাতায় আসবে না। তো এটা তোমাদের বেসিক ক্লিয়ারের জন্য বললাম যে এটা তোমাদের লাগবে, ঠিক আছে? এটা তোমাদের লাগবে বেসিক ক্লিয়ারের জন্য। এবার আসো, তাহলে আমরা আলাদা কিন্তু ক্লাস দিব, ঠিক আছে? হতাশ হওয়ার কোনো দরকার নাই। এবার আসো যে ভরবেগ এবং গতিশক্তির সম্পর্ক, এটা আমরা শিখব। ভরবেগ এবং গতিশক্তির সম্পর্ক। খেয়াল করো যে আমরা বল অধ্যায় থেকে জেনে আসছি, ঠিক আছে? বল অধ্যায় থেকে জেনে আসছি যে বল অধ্যায় থেকে ভরবেগ সম্পর্কে ধারণা নিয়ে আসছি। ভরবেগ পি, ঠিক আছে? ভরবেগ পি, ভরবেগ পি ইজ ইকুয়ালস টু এম ভি, ঠিক আছে? ভরবেগ পি ইজ ইকুয়ালস টু এম ভি। এবার খেয়াল করো যে এই অধ্যায় থেকে আমরা জানলাম যে গতিশক্তি ইকে ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে? এই দুইটাকে কি করব আমরা? কম্বাইন্ড করব। বোঝা গেছে ব্যাপারটা? খেয়াল করো যে গতিশক্তি ইকে ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, এই দুইটার মধ্যে রিলেশনটা তৈরি করব, ঠিক আছে? ওই যে আমরা বলছিলাম যে সম্পর্কটা কি, যে সম্পর্কটা হচ্ছে যে ইকে ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার বাই 2m। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ইকুয়েশন বা সম্পর্ক স্থাপন করব। কার মধ্যে? ভরবেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক স্থাপন করব। খেয়াল করো, যেহেতু আমরা ইকে বাম পাশে, তাহলে ইকে নিয়েই কাজ করি। যে ইকে ইজ ইকুয়ালস টু কি বলতে পারি? হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে? এবার আমরা কি করব জানো? ডান পক্ষে এম দ্বারা গুণ করব, ঠিক আছে? কিভাবে গুণ করব? খেয়াল করো যে হাফ, উপরে কি আছে? এম আছে, লিখবো এম স্কোয়ার। একটা এম বেশি নিলাম, যার কারণে নিচে একটা এম দিয়ে দিলাম, ঠিক আছে? কারণ কি নিচের একটা এম আর উপরের একটা এম কাটে যাবে, ঠিক আছে? নিচের একটা এম আর উপরের একটা এম কেটে যাবে। কেটে যাওয়ার পরে কি আসবে? শুধু এমই পরে থাকবে। বোঝা গেছে ব্যাপারটা? কোনো পরিবর্তন করিনি আমরা। একটা গুণ করছি উপরে, একটা নিচে ভাগ করছি। তাহলে কি গুণ এবং ভাগ যেহেতু করছি, তাহলে গুণ ভাগ নিরপেক্ষ হয়ে যাবে। বোঝা গেছে ব্যাপারটা? আর উপরে যে উপরে কি আছে? ভি স্কোয়ার আছে, তাহলে ভি স্কোয়ারটা উপরে রেখে দিব। এতটুকু বুঝছো কিনা? বুঝছো আশা করি। এরপরে আসো তাহলে 2 কি? নিচের সংখ্যা কিনা? নিচের সংখ্যা। দেখো 2m লিখতে পারি, ঠিক আছে? 2m লিখতে পারি। আর উপরে কি লিখতে পারি? যে এম ভি, এটার উপরে স্কোয়ার। বুঝছো ব্যাপারটা? যেহেতু এটার উপরে স্কোয়ার আছে, এটার উপরেও স্কোয়ার আছে, দুইটাকে ব্র্যাকেটের ভিতরে আনলাম, বাইরে স্কোয়ার দিয়ে দিলাম। পরবর্তীতে যদি আমরা গুণ করে দিই, তাহলে এটা ইন্ডিভিজুয়াল স্কোয়ার যাবে, এটারও ভির উপর ইন্ডিভিজুয়াল স্কোয়ার যাবে। বোঝা গেছে ব্যাপারটা? আলাদা আলাদা স্কোয়ার যাবে। এই এতটুকু বোঝা আশা করি আমি, যেহেতু তোমরা 25 ব্যাচ, ঠিক আছে? এতটুকু বুঝছো আশা করি, ঠিক আছে? তাহলে এই যে এই এম ভির পরিবর্তে আমি কি লিখতে পারি? পি লিখতে পারি কিনা দেখো। এম ভির পরিবর্তে আমি পি লিখতে পারি কিনা? লিখতে পারি। তাহলে লিখি আমরা যে এম ভির পরিবর্তে পি, অতিরিক্ত কি ছিল? স্কোয়ার ছিল, নিচে 2m। দেখো ইকে ইজ ইকুয়ালস টু আমরা কি পেয়ে গেলাম? পি স্কোয়ার বাই 2m। ইকে ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার বাই 2m। বোঝা গেছে ব্যাপারটা? বোঝা গেছে যে ইকে ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার বাই 2m। এবার এই রিলেটেড একটা কোশ্চেন যদি দেখি, এই রিলেটেড যদি কোশ্চেন দেখার চেষ্টা করি, তাহলে প্রবলেম নাম্বার 1 দেখবো আমরা যে কোনো বস্তুর ভরবেগ যদি 20 কেজি মিটার পার সেকেন্ড। হ্যাঁ, ভরবেগের একক মাত্রা কিন্তু আমরা ইনশাল্লাহ বল অধ্যায়ে আলোচনা করব। বোঝা গেছে ব্যাপারটা? যদি আগে বল অধ্যায় পড়ে থাকো তাহলে বোঝা উচিত যে ভরবেগ যদি 120 হয় তাহলে গতিশক্তি কত। দেখো গতিশক্তি চাইছে, ইকে চাইছে, ঠিক আছে? ইকে ইজ ইকুয়ালস টু কি জানি আমরা? যে পি স্কোয়ার বাই 2m, ঠিক আছে? এখানে একটা তথ্য দিয়ে দিতে হবে, সেটা হচ্ছে বস্তুর ভর। ধরো বস্তুর ভরটা ছিল ধরো 5 কেজি, ঠিক আছে? বস্তুর ভরটা ধরো 5 কেজি ছিল।
বোঝা গেছে ব্যাপারটা? তাহলে খেয়াল করো যে পির মান কত দেওয়া আছে এখানে, পি এর মান দেওয়া আছে কত, যেহেতু ভরবেগকে পি দ্বারা প্রকাশ করে, তাহলে ভরবেগ পি ইজ ইকুয়ালস টু দেওয়া আছে 120 কেজি মিটার পার সেকেন্ড, এটা দেওয়া আছে। ঠিক আছে, এম কত দেওয়া আছে, এম দেওয়া আছে 5 কেজি। বোঝা গেছে ব্যাপারটা? এবার আসো, তাহলে পির মান কত, 120, এটার উপরে স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 5 মানে 10। বোঝা গেছে ব্যাপারটা? এবার অ্যান্সার কত আসে খেয়াল করো, অ্যান্সার আসে যে উপরে হচ্ছে 120, এটার উপরে স্কোয়ার ডিভাইডেড বাই 10 ইজ ইকুয়ালস টু কত, 1440। এটা কি বলবো, গতিশক্তি যেহেতু, তাহলে জুল বলবো, এত জুল। এটা অ্যান্সার। বোঝা গেছে ব্যাপারটা? এটাই অ্যান্সার। এবার আসো, এবার আসো, এবার আসো, এবার আসো, এবার আসো 2 নাম্বার প্রবলেমে। এবার আসো 2 নাম্বার প্রবলেমে, যে বলছে কি দেখো, M1 ও M2 ভরের অনুপাত হচ্ছে কত, যে ভরবেগের অনুপাত দেওয়া আছে। ঠিক আছে, ভরবেগের অনুপাত দেওয়া আছে 1:3, ভরবেগের অনুপাত দেওয়া আছে কত, 1:3, এবং ভর যথাক্রমে, এই যে ভরও দেওয়া আছে কত, 80 এবং কত, 40 কেজি। তাহলে তথ্যগুলো আগে দেখে নিই আমরা, যে ভরবেগের, তাহলে P1 একটা ভরবেগ অনুপাত P2 একটা ভরবেগ। ঠিক আছে, ইজ ইকুয়ালস টু কত দেওয়া আছে, 1:3 দেওয়া আছে, এবং M1 এর মান দেওয়া আছে 80 কেজি, এবং M2 মান দেওয়া আছে কত, 40 কেজি। বোঝা গেছে ব্যাপারটা? এবার বলছে যে গতি শক্তির অনুপাত কত, অর্থাৎ এই দুইটা দেওয়া আছে, বলছে যে EK1 অনুপাত EK2 ইজ ইকুয়ালস টু হোয়াট। ঠিক আছে, এটা বের করতে বলছে। দেখো, অনুপাত মানে ভাগ, এটা জানা উচিত। ঠিক আছে, যে অনুপাত মানে হচ্ছে ভাগ। তাহলে তার মানে কি, বিষয়টা কেমন, যে এইটাকে কি দেওয়া আছে, যে P1 ডিভাইডেড বাই P2 ইজ ইকুয়ালস টু দেওয়া আছে 1/3, এটা দেওয়া আছে। ঠিক আছে, এরপরে কি দেওয়া আছে, M1 এর মান দেওয়া আছে, M2 এর মান দেওয়া আছে। খেয়াল করো, আমাদের কি চাইছে, যে E1 মানে EK1 ইজ টু EK2 চাইছে। বোঝা গেছে ব্যাপারটা? EK1 ইজ টু EK2 চাইছে। এবার খেয়াল করো, যে আমরা যদি বের করতে চাই, তার মানে কি চাইছে, যে EK1 ডিভাইডেড বাই EK2 চাইছে। ঠিক আছে, এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, যে EK1 যদি লিখতে চাই, তাহলে কি লিখবো আমরা, কারণ কি জানি আমরা, EK ইজ ইকুয়ালস টু P স্কোয়ার বাই 2M, EK ইজ ইকুয়ালস টু P স্কোয়ার বাই 2M। তাহলে EK1 এর পরিবর্তে কি লিখতে পারি, যে P1 স্কোয়ার ডিভাইডেড বাই 2M1, কারণ শুরুর প্রথম একটা, ওই একটা উপরে লিখলাম। ঠিক আছে, একটা উপরে লিখলাম। ঠিক আছে, এরপরে 2 নাম্বারটা কি লিখতে পারি, যে P2 স্কোয়ার ডিভাইডেড বাই 2M2। বোঝা গেছে ব্যাপারটা? আমরা এইটাই বের করব, তাহলে এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। ঠিক আছে, এবার আসো, তাহলে এইটা কি উপরের সংখ্যা, আর এইটা কি নিচের সংখ্যা, তাই কি না? তাহলে উপরের সংখ্যাটা সামনে লিখি, যে P1 স্কোয়ার ডিভাইডেড বাই 2M1, নিচে কি মাঝখানে কি ভাগ চিহ্ন, এবার গুণ দিয়ে উপরে উল্টায় দিব, মানে 2M উপরে যাবে, P2 স্কোয়ার নিচে আসবে। এই যে 2Mটা উপরে যাবে, P2 স্কোয়ারটা নিচে আসবে। ঠিক আছে, এই যে P2 স্কোয়ার নিচে আসলো, আর উপরে চলে গেল 2M2, এই 2 আর এই 2 কাটা যায়। ঠিক আছে, দেখো কি লিখতে পারি, যে P1 ডিভাইডেড বাই P2 হোল স্কোয়ার বলতে পারি কি না, বলতে পারি, ইনটু বলতে পারি, যে M2 ডিভাইডেড বাই M1। ঠিক আছে, এই রিলেশন আশা করি বুঝছো। এবার আসো, এবার আমাদের P1 বাই P2 দেওয়া আছে কত, 1/3। এই যে P1 বাই P2 ইজ ইকুয়ালস টু 1/3, এটা দেওয়া আছে। এই যে P1 বাই P2 বলতে পারি না, এটার পরিবর্তে 1/3, এটার উপরে স্কোয়ার বলতে পারি, ইন্টু M2 মান কত, খেয়াল করো, M2 মান হচ্ছে 40 কেজি, M2 মান 40 কেজি, আর M1 এর মান কত, 80 কেজি। বোঝা গেছে ব্যাপারটা? একটু সাইডে করি। এবার 1/3 কে বলতে পারি কি আমরা,
1/3কে বলতে পারি 1/9, কারণ 1-এর উপরে স্কোয়ার করলে 1, 3-র উপরে স্কোয়ার করলে 9, ইন্টু উপরে হচ্ছে 40, নিচে হচ্ছে 80। ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা? তাহলে কি বলতে পারি আমরা বলতে পারি যে এই 40কে 80 দ্বারা যদি ভাগ করি তাহলে উপরে থাকে 1, নিচে থাকে কত বলতো? নিচে থাকে 2। তাহলে কি বলতে পারি 1/9 দুগুণে 18। ঠিক আছে, 1/18 থাকে। তাহলে খেয়াল করো যে ইকে 1 ডিভাইডেড বাই ইকে 2, অর্থাৎ এখানে একটু খেয়াল করো যে ইকে 1 ডিভাইডেড বাই ইকে 2 ইজ ইকুয়ালস টু 1/18। অতএব কি বলতে পারো? অতএব বলতে পারো তুমি যে ইকে 1 ইজ টু ইকে 2 ইজ ইকুয়ালস টু 1:18। সরি 1:18, হ্যাঁ 1:18। বোঝা গেছে ব্যাপারটা? দেখো কি দেওয়া ছিল যে m1 ও m2 ভরের অনুপাত, ভরবেগের অনুপাত দেওয়া ছিল কত? 1:3। তারপরে ভর দেওয়া ছিল কত প্রথম বস্তুর যথাক্রমে, যেহেতু তাহলে প্রথম বস্তু 80 কেজি, দ্বিতীয় বস্তু 40 কেজি। বুঝছো ব্যাপারটা? এবার এদের গতিশক্তির অনুপাত চাইছিল। গতিশক্তির অনুপাত কি? ইকে 1 ডিভাইডেড বাই ইকে 2। আমাদের দেওয়া আছে কত? P1 ডিভাইডেড বাই P2, 1/3 এটা দেওয়া আছে। এবার এখানে মান বসায় দিছি PK1 বাই PK2। এই যে ক্যালকুলেশন করে, সিম্পল ক্যালকুলেশন করে আমরা কি পাইছি? P1 ডিভাইডেড বাই P2 ইন্টু M2 ডিভাইডেড বাই M1। বোঝা গেছে ব্যাপারটা? এবার তাহলে P1 বাই P2 মান কত দেওয়া আছে? 1/3। M1 এর মান দেওয়া আছে, সরি M2 এর মান কত দেওয়া আছে? 40, এবং M1 এর মান দেওয়া আছে কত? 80। জাস্ট সিম্পল ক্যালকুলেশন করছি, আর কিচ্ছু না। করে কত পাইছি? 1:8। বোঝা গেছে ব্যাপারটা? আশা করি বুঝছো ক্যালকুলেশন। যদি না বুঝো, এই ক্যালকুলেশন যদি না বুঝো, তাহলে তুমি কমেন্ট করতে পারো, আমি ইনশাল্লাহ তোমাকে ইনবক্সে অথবা যে কোনো মাধ্যমে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, এবার আসো। তাহলে এটা আমাদের আজকের জন্য আমাদের কয়েকটা টপিক শেষ হলো। ঠিক আছে, কয়েকটা টপিক শেষ হলো। আমরা সামনের দিকে আগাবো, একটু অপেক্ষা করো, আমরা সামনের দিকে আগাবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা সামনের দিকে আগাবো, খেয়াল করো। একটু সময় চেয়ে নিচ্ছি, আমরা সামনের দিকে আগাবো। তো তাহলে আমাদের পরের টপিক সেটা হচ্ছে বিভব শক্তি এবং গতিশক্তির তুলনা। এবার খেয়াল করো, বিভব শক্তি এবং গতিশক্তি সম্পর্কে আমরা ভালোভাবে জানছি যে বিভব শক্তি কি? ইপি ইজ ইকুয়ালস টু হাফ এমভি স্কোয়ার। গতিশক্তি ইপি ইজ ইকুয়ালস টু হাফ, সরি ইপি ইজ ইকুয়ালস টু mgh এবং ইকে ইজ ইকুয়ালস টু হাফ এমভি স্কোয়ার। এটা আমরা জানি। দেখো খেয়াল করো, সেটা হচ্ছে ইকে ইজ ইকুয়ালস টু হাফ এমভি স্কোয়ার এবং ইপি ইজ ইকুয়ালস টু mgh। এটা আমরা জানি কি না? শিখলাম তো, জানি। এই দুইটা আমরা জানি, এই দুইটার মধ্যে তুলনা করব। মানে বিষয়টা কেমন দেখ, খেয়াল করো যে ধরো আমরা এখানে সরাসরি ম্যাথ দেওয়া আছে। ঠিক আছে, এখানে কোনো বেসিক নাই আমাদের। এটা মানে কি অনেকটা ক্রিয়েটিভ কোয়েশ্চেনের মতো। বোঝা গেছে ব্যাপারটা? একটু খেয়াল করো, আমি বুঝাইতেছি তোমারে। ধরো এই যে এইখানে একটা বস্তু দেওয়া আছে। ঠিক আছে, এই যে মাটি থেকে একটা উচ্চতায় বস্তুটা দেওয়া আছে। ঠিক আছে, ধরো এই উচ্চতায় দেওয়া আছে। তাহলে বস্তুটাকে যদি তুমি ছেড়ে দাও, এই যে এই পয়েন্ট থেকে যদি ছেড়ে দাও, তাহলে কোনো একটা সময় এই পয়েন্টে থাকবে, কোনো একটা সময় এইখানে থাকবে, কোনো একটা সময় এইখানে থাকবে, কোনো একটা সময় গ্রাউন্ডে হিট করবে কিনা? করবে। তাহলে এই যে এক একটা অবস্থানে, ঠিক আছে, এক একটা অবস্থানে এক একটা গতিশক্তি থাকবে, এক একটা বিভব শক্তি থাকবে। ঠিক আছে, এই এক একটা গতিশক্তি এবং এক একটা বিভব শক্তির মধ্যে যে তুলনা, অর্থাৎ গতিশক্তিটা কতটুকু বাড়লো, বিভব শক্তিটা কতটুকু গেইন করলো, বা গতিশক্তিটা কতটুকু বাড়লো বা বিভব শক্তি কতটুকু কমলো। ঠিক আছে, এই যে কমা বাড়ার মধ্যে যে সম্পর্ক, এটা আমরা কোথায় আলোচনা করব? বিভব শক্তি এবং গতিশক্তির তুলনা। ঠিক আছে, অর্থাৎ বিভব শক্তি কতটা অ্যাচিভ করলো বা গেইন করলো এবং গতিশক্তি কতটুকু ফল করলো বা ছেড়ে দিল, এটা আমরা ক্যালকুলেশন করব কোথায়? এখানে বিভব শক্তি এবং গতিশক্তির তুলনার মধ্যে। তার মানে তুলনা করব যে কত গুণ কমলো, কত গুণ বাড়লো, কত গুণ বাড়লো বা কত গুণ কমলো, এইটা আমরা করব, এখানে আলোচনা করব। ঠিক আছে, তো প্রথম ম্যাথটা একটু খেয়াল করো।
বা প্রথম প্রবলেমটা একটু খেয়াল করো, যে 25 মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। এই যে এখানে থেকে 25 মিটার পার সেকেন্ড বেগে বস্তুটা কি করলা, নিক্ষেপ করলা, ঠিক আছে, খাড়া উপরের দিকে নিক্ষেপ করলা। এবার কোন অবস্থায়, এই যে প্রত্যেকটা একটা অবস্থান আছে কিনা, যে এখানে একটা অবস্থান, এটা এখানে একটা অবস্থান, এখানে একটা, এখানে একটা, এখানে একটা অবস্থান। এখন বলছে যে কোন অবস্থান, ঠিক আছে, কোন অবস্থানে গতিশক্তি বিভব শক্তির 1/4 হবে। খেয়াল করো যে গতিশক্তি বিভব শক্তির 1/4 কোন অবস্থানে হবে এটা বের করতে হবে। বোঝা গেছে ব্যাপারটা? খেয়াল করো যে আমরা কি জানি, আমরা জানি এই যে ইপি ইজ ইকুয়ালস টু mgh আর ইকে ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। এবার আমাদের বলছে যে গতিশক্তি বিভব শক্তির 1/4। দেখো সলিউশনটা আমরা করে দিচ্ছি, যে বলছে যে গতিশক্তি, ঠিক আছে, গতিশক্তি বিভব শক্তি, খেয়াল করো গতিশক্তি, এই যে বিভব শক্তি। এবার সম্পর্কটা আমি তোমাকে শিখাই, যে যে শব্দটা আগে দেওয়া থাকবে সেটা তুমি বামে লিখবা, যে শব্দটা আগে দেওয়া থাকবে সেটা তুমি বামে লিখবা, ঠিক আছে। পোলাপান এইটাই মিস্টেক করে বা এইটাই ভুল করে, যে কোনটার সাথে কার রিলেশন বা কোনটা আগে পরে এটা জাজ করতে পারে না, ডিসিশন নিতে পারে না যে কোনটা আগে দিব কোনটা পরে দিব। আমি কি বলি তুমি মনে রাখো, যে যেটা সামনে আছে সেটা আগে লিখবা, মাঝখানে সমান চিহ্ন দিবা, যেটা পরে আছে সেটা পরে দিবা, ঠিক আছে। যেটা সামনে দেওয়া আছে সেটা সামনে লিখবা বা বামে লিখবা, তারপরে যেটা দ্বিতীয়তে দেওয়া আছে সেটা বা পরে দেওয়া আছে সেটা পরে লিখবা, লিখলাম। এবার যেই সংখ্যাটা দেওয়া আছে, এখানে একটা সংখ্যা দেওয়া থাকবে, বলছে কি 1/4। 1/4 মানে কি 1/4। যদি বলতো 4 গুণ, তাহলে কি লিখতা, শুধু 4 লিখতা। যেহেতু বলছে 1/4, তার মানে 1/4, ঠিক আছে। কার সামনে 1/4? বিভব শক্তির। এই যে দেখো বিভব শক্তির 1/4, তার মানে বিভব শক্তির 1/4। বোঝা গেছে ব্যাপারটা? বুঝছো কিনা তুমি বলো? যে আমার কথা হচ্ছে যে গতিশক্তি, তাহলে গতিশক্তি আগে লিখবো, বিভব শক্তি লিখবো, দুইটা বলছে দুইটাই আমি লিখবো। লেখার পরে ঠিক আছে, কাকে আগে লিখবো, যেটা আগে দেওয়া আছে সেটা। যদি এখানে বিভব শক্তি আগে দেওয়া থাকতো তাহলে বিভব শক্তি আগে লিখবো, যদি গতিশক্তি আগে দেওয়া থাকতো তাহলে গতিশক্তি আগে লিখছি কিনা। বিভব শক্তি পরে দেওয়া আছে, পরে লিখছি। সংখ্যা কার সাথে দেওয়া আছে, দেখো বিভব শক্তির কাছাকাছি আছে, তার মানে কি বিভব শক্তির সামনে 1/4 মানে 1/4। বোঝা গেছে ব্যাপারটা? 1/4। এবার আমরা কি জানি, ইকে ইজ ইকুয়ালস টু কি জানি, দেখো ইকে ইজ ইকুয়ালস টু আমরা জানি হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে, এটা আমরা জানি, ঠিক আছে। আর আমরা কি জানি 1/4 থাকবো, এবং ইপি ইজ ইকুয়ালস টু কি জানি, এম জি এইচ। এই যে এই এইচ এর মানই আমরা বের করব, এই এইচ এর মানই আমরা বের করব। দেখো দুই পাশ থেকে এম কাটা যায়, কাটা যায় কি না, এম কাটা যায়, থাকলো কি 1/4 এবং হাফ। তাহলে খেয়াল করো আমার দরকার কি এইচ, তাহলে জি এই পাশে দিব, 1/4 এই পাশে দিব, ঠিক আছে। এই পাশে কি পরে থাকবে, তাহলে খেয়াল করো এইচ যদি এই পাশে রাখি তাহলে 4টা এখানে উপরে চলে যাবে, ঠিক আছে, 2টা নিচে থাকবে, ঠিক আছে, উপরে থাকবে ভি স্কোয়ার, নিচে চলে আসবে জি। বুঝছো কিনা? এই যে এইচটা এই পাশে লিখছি একা, কারণ এইচ আমার দরকার, ঠিক আছে, একা, তাহলে এইচ আমার দরকার, এইচটা লিখছি, ঠিক আছে। 4 এখানে নিচে আছে, ঠিক আছে, পরের লাইনে উপরে তুলে দিছি, কারণ কি এই পাশে ভাগ আছে, ওই পাশে গেলে কি হবে, গুণ হবে। এই যে এই পাশে গুণ আকারে গেলে তাহলে উপরে লিখছি, আর এখানে যে 2, এই যে এই 2 এইখানে পরে আসছে, ইনটু, ঠিক আছে। এখানে ভি স্কোয়ার কার উপরের সংখ্যা কিনা, উপরের সংখ্যা, এখানে ভি স্কোয়ার উপরের সংখ্যা, ভি স্কোয়ার এখানে উপরেই রাখছি। এবার জি এইচ এর সাথে কি জি গুণাকার আছে না, গুণাকার আছে, তাহলে এখানে আসবে, আসলে কি হবে, ভাগ হয়ে যাবে। বোঝা গেছে ব্যাপারটা? দেখো ভি এর মান দেওয়া আছে কত, 25 মিটার পার সেকেন্ড। ভি এর মান দেওয়া আছে কত, 25 মিটার পার সেকেন্ড। ভি ইজ ইকুয়ালস টু 25 মিটার পার সেকেন্ড দেওয়া আছে, ঠিক আছে, এটা দেওয়া আছে। তাহলে আমরা মান বসায় দিব, যে এইচ ইজ ইকুয়ালস টু, এইখানে কাটলে কত হয় 2, কারণ 4কে 2 দ্বারা ভাগ করলে 2 থাকে, তাহলে 2 ইন্টু ভির মান কত, 25 উপরে স্কোয়ার ডিভাইডেড বাই 9.8, কারণ জির মান 9.8। বোঝা গেছে ব্যাপারটা? সিম্পল ক্যালকুলেশন করো, 25 উপরে স্কোয়ার করো, তারপরে কি করবা, কোথায় গেল ক্যালকুলেটর, আচ্ছা, তাহলে খেয়াল করো এখানে কি করবো আমরা, যে উপরে কত 2 ইন্টু 25 স্কোয়ার ডিভাইডেড বাই 9.8 ইজ ইকুয়ালস টু কত, ইজ ইকুয়ালস টু 127.55, 127.55। খেয়াল করো 127.55 মিটার, ঠিক আছে, এইচ। অতএব
এইচ ইজ ইকুয়ালস টু 127.55 মিটার। তাহলে এই যে 127.55 মিটারে কি হবে, গতিশক্তি বিভব শক্তির 1/4 হবে। বোঝা গেছে ব্যাপারটা? যদি না বুঝে থাকো ভিডিওটা আরেকটু ব্যাক দিয়ে তুমি আরেকবার দেখো, ঠিক আছে? তুমি ভিডিওটা ব্যাক দিয়ে আবার দেখো, অথবা ভিডিওটা পজ করে তুমি নিজে নিজে কল্পনা করো। বোঝা গেছে ব্যাপারটা? নিজে নিজে কল্পনা করো, অথবা তুমি আবার রিভার্স করে বা পিছনে ব্যাক যায় ভিডিওটা আবার দেখে নিও, ঠিক আছে? এবার আসো সেকেন্ড প্রবলেম হচ্ছে একটি বস্তুকে 100 মিটার উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হলো। এবার বস্তুটা খেয়াল করো, যে চিত্রটা আঁকায় নিই আমরা, সেটা হচ্ছে 100 মিটার উচ্চতায়, এই যে এটা হচ্ছে গ্রাউন্ড, ঠিক আছে? 100 মিটার উচ্চতায়, 100 মিটার উচ্চতা থেকে কি করছি, বস্তুটার আমরা কি করছি, ছেড়ে দিছি, ঠিক আছে? ছেড়ে দিছি, এই যে বস্তুকে 100 মিটার উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হলো, ঠিক আছে? কোন উচ্চতায় এর বিভব শক্তি গতিশক্তির 3 গুণ হবে? এবার কিন্তু বিভব শক্তি আগে, ঠিক আছে? বিভব শক্তি গতিশক্তির 3 গুণ হবে। এই যে ধরো, এই যে একটা পয়েন্ট আমরা ধরে নিলাম, এই পয়েন্টটা এসে বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। খেয়াল করো, তাহলে 100 মিটার উচ্চতা থেকে ছেড়ে দিছি, ঠিক আছে? এবার তাহলে সলিউশন হচ্ছে যে আমরা কি বলছে এখানে, বিভব শক্তি অর্থাৎ ইপি যেটা আগে দেওয়া আছে সেটা আগে লিখবো, ঠিক আছে? ইকুয়ালস দিয়ে যেটা পরে দেওয়া আছে সেটা পরে লিখলাম, ঠিক আছে? কি দেওয়া আছে কার সাথে, এই যে দেখো 3 গুণ দেওয়া আছে, তার মানে 3 গুণ, ঠিক আছে? বিভব শক্তি গতিশক্তির 3 গুণ। বোঝা গেছে ব্যাপারটা? এবার আসো, তাহলে বিভব শক্তি কি, mgh ইজ ইকুয়ালস টু 3 ইন্টু কি দেওয়া আছে, হাফ mv স্কোয়ার, ঠিক আছে? এটা দেওয়া আছে। এবার এম এর মান কত, এখানে কি দেওয়া আছে? আচ্ছা, এম কাটা যায়, এই পাশে এম, এই পাশের এম কাটা যায়, ঠিক আছে? এই পাশে কি 9.8 ইন্টু জির মান কত, 100 দেওয়া আছে, এই যে এইচ এর মান কত, 100 দেওয়া আছে, ইজ ইকুয়ালস টু 3/2। এই ভি কে আমরা ভাঙায় লিখতে পারি কত, যে ইউ স্কোয়ার প্লাস 2gh, ঠিক আছে? কিভাবে লিখলাম, যে এইখানে আমরা আলাদা করে লিখতে পারি ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এটা পরন্ত বস্তুর ক্ষেত্রে সূত্র, পরন্ত বস্তুর ক্ষেত্রে শেষ বেগের সূত্র কি, ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই 2g, ঠিক আছে? এবার তাহলে ইউ স্কোয়ারটা 0 হয়ে যাবে, কারণ বস্তুটা স্থির ছিল, ঠিক আছে? এখানে আসো, এই এইচকে লিখতে পারি এইচ প্রাইম লিখবো, কারণ দুইটা এইচ কন্ট্রাডিকশন লেগে যাবে, তাহলে এইচ প্রাইম লিখতে পারবো। তাহলে ভি স্কোয়ারের পরিবর্তে কি লিখতে পারি, 2gh। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এই পাশে থাকলো 3/2, এই পাশে থাকলো ইউ স্কোয়ারটা কি 0 হয়ে যাবে, এবং 2gh প্রাইম, এই এইচ প্রাইমের মানটাই আমরা বের করব। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এই পাশে কি থাকলো, যে 100 ইন্টু 9.8, তার মানে 98, এটা ঠিক আছে? 98 ইজ ইকুয়ালস টু এত। তাহলে এইচ এর মানটা আমরা বের করব। খেয়াল করো, যে এই পাশে যদি 3/2 পাঠায় দেই, তাহলে কি হবে, 98 ইন্টু উপরে যাবে 2, নিচে আসবে 3। ওই যে এই পাশে ভাগ গুণ, এই পাশে কি 3 ভাগ আছে, এই পাশে যায়, সরি গুণ আছে, এই পাশে যায় ভাগ হবে, এই পাশে 2 গুণ ভাগ আছে, এই পাশে এসে গুণ হয়ে যাবে। বোঝা গেছে ব্যাপারটা? এবারে এই পাশে থাকবে 2gh প্রাইম, এই এইচ প্রাইমের মানটাই বের করবো আমরা। তাহলে খেয়াল করো, একটু ক্যালকুলেশনটা ইউজ করি, মানে ক্যালকুলেটর ইউজ করি, সেটা হচ্ছে 2gh প্রাইম ইজ ইকুয়ালস টু কত থাকে, এই পাশে 98 ইন্টু 2/3 ইজ ইকুয়ালস টু 196/3। তাহলে এই পাশে কি থাকতেছে, এইচ প্রাইম ইজ ইকুয়ালস টু 196/3 ইন্টু 1/2g, 1/2g। অতএব এইচ প্রাইম ইজ ইকুয়ালস টু, উপরে হচ্ছে কত 196, নিচে হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 9.8 ইজ ইকুয়ালস টু 3.33 মিটার উচ্চতায় কি হচ্ছে, বিভব শক্তি গতিশক্তির 3 গুণ হচ্ছে, ঠিক আছে? এবার এই 3 মিটারটা কি, এই 3.3 মিটার হচ্ছে আমার মূলত
এই যে এইখান থেকে যে আমি ছেড়ে দিছি, ঠিক আছে, এই যে এই 3 মিটার হচ্ছে 3.33, ঠিক আছে, এই 3.33 হচ্ছে এতটুকু, ঠিক আছে। কিন্তু আমার মূল গতি শক্তি কত? ওই যে মূল উচ্চতা, ঠিক আছে, মূল উচ্চতা হচ্ছে যে 100 মাইনাস 3.33, 100 মাইনাস 3.33, যে 100 মাইনাস 3.33 ইজ ইকুয়ালস টু কত? যে 96.67 মিটার উচ্চতায়। তাহলে 96.67 মিটার উচ্চতায় কি হবে? আমার বিভব শক্তি গতি শক্তির 3 গুণ হবে, ঠিক আছে। বিভব শক্তি গতি শক্তির 3 গুণ হবে কত মিটার উচ্চতায়? 96.67 বা 67 মিটার উচ্চতায়। বোঝা গেছে ব্যাপারটা? এবার আসো আমাদের লাস্ট টপিক, লাস্ট নট দ্য লিস্ট, ঠিক আছে, যেহেতু আমাদের আরো অনেক বাকি আছে। তাহলে আজকের জন্য লাস্ট, সেটা হচ্ছে যে শক্তির নিত্যতা বা শক্তির সংরক্ষণশীলতা। খেয়াল করো, শক্তির নিত্যতা বা শক্তির সংরক্ষণশীলতা বিষয়টা খুবই ইজি, ঠিক আছে, খুবই ইজি, এবং একটা প্রবলেম করে দিব, ইনশাল্লাহ তোমার ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে যে শক্তির নিত্যতা বা শক্তির সংরক্ষণশীলতায় কি বলে জানো? যে শক্তির কোনো, দেখো, একটা কথার উপর পুরো টপিকটা দাঁড়ায় আছে, সেটা হচ্ছে শক্তির কোনো সৃষ্টি বা ধ্বংস নেই। শক্তির কোনো সৃষ্টি বা ধ্বংস নেই, কেবলমাত্র রূপান্তর সম্ভব, কেবলমাত্র রূপান্তর সম্ভব। তাহলে শক্তির কোনো সৃষ্টি বা ধ্বংস নেই, কেবলমাত্র রূপান্তর সম্ভব, এটা একটা কথা, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কয় ধরনের শক্তি আছে বলো? এখানে আমাদের আছে শক্তি আছে 2 ধরনের, ঠিক আছে, শক্তি আছে 2 ধরনের। একটা হচ্ছে বিভব শক্তি, আর একটা আছে গতি শক্তি, ঠিক আছে, গতি শক্তি। আরো শক্তি আছে, যেমন যান্ত্রিক শক্তি, ঠিক আছে, যান্ত্রিক শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি ইত্যাদি, এগুলা শক্তি আছে। এগুলা নিয়ে কিন্তু আমরা এই অধ্যায়ে পড়াশোনা করি নাই, পড়াশোনা করছি বিভব শক্তি আর গতি শক্তি নিয়ে। তাহলে বিভব শক্তিটা গতি শক্তিতে রূপান্তরিত হবে, গতি শক্তিটা বিভব শক্তিতে রূপান্তরিত হতে পারবে। কিন্তু বিভব শক্তি যে একদম নাই হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে এমন না, বিভব শক্তি যে সৃষ্টি হবে এমন না, গতি শক্তি যে নাই হয়ে যাবে এমন না, বিভব শক্তি গতি শক্তি যে সৃষ্টি হবে এমন না, শুধু একটা আরেকটা থেকে রূপান্তর হবে। বোঝা গেছে ব্যাপারটা? রূপান্তর হবে মানে মোট শক্তি একই থাকবে। একটা কথা সেটা হচ্ছে যে মোট শক্তি আমার একই থাকবে। বোঝা গেছে ব্যাপারটা? মোট শক্তি আমার একই থাকবে। এবার দেখো, এখানে একটা প্রবলেম দেওয়া আছে যে এই যে 120 মিটার উচ্চতায়, ঠিক আছে, এই যে পুরাটা হচ্ছে 120 মিটার উচ্চতা, 120 মিটার উচ্চতায় এই যে আমরা একটা বস্তু রেখে দিছি, কয় কেজি ভরের? 100 কেজি ভরের একটা বস্তু রেখে দিছি। বুঝো ব্যাপারটা, ঠিক আছে, বস্তু রেখে দিছি। এবার বলছে এই বস্তুটার আমরা সাইডে দিছি, নিক্ষেপ করছি, ঠিক আছে। তাহলে এ একটা তার অবস্থা, বি একটা তার অবস্থা, সি একটা তার অবস্থা, ঠিক আছে। তাহলে 3টা অবস্থা আমরা কল্পনা করছি এখানে এই যে এখানেও একটা অবস্থা হইতে পারতো, এখানেও একটা অবস্থা হইতে পারতো কিনা? কারণ বস্তুটা যদি ছাড়িয়ে দিই তাহলে এই পুরাটা পথ তাকে কি অতিক্রম করতে হবে কিনা? হবে, ঠিক আছে। তাহলে পুরাটা পথ যদি অতিক্রম করতে হয়, তাহলে কোনো একটা সময় এইখানে ছিল, কোনো একটা সময় এইখানে, কোনো একটা সময় এইখানে, কোনো একটা সময় আবার এইখানে আসিল কিনা? আসিল। কিন্তু আমরা 2-3টা পয়েন্ট করে নিছি, যে প্রথম শুরুর পয়েন্ট, তারপরে মাঝখানের আরেকটা পয়েন্ট, কতটুকু পয়েন্ট? যে 40 মিটার ভ্রমণের পর যে পয়েন্টটা, এইটা, এর পরবর্তী এই যে বাকি পয়েন্টটা। তাহলে 3টা পয়েন্ট কল্পনা করছি। এখন আমরা প্রমাণ করব, কি প্রমাণ করব? যে শক্তির নিত্যতা প্রমাণ করো, ঠিক আছে। অর্থাৎ এ অবস্থানে বস্তুর মোট শক্তি, বি অবস্থানে বস্তুর মোট শক্তি, সি অবস্থানে বস্তুর মোট শক্তি সমান কিনা এটা আমার প্রমাণ করতে হবে,
ঠিক আছে, এটাকেই আমরা তিনভাবে বলতে পারি। যে কি বলতে পারি, শক্তির নিত্যতা প্রমাণ করো, এই একটা কথা বলতে পারি। শক্তির সংরক্ষণশীলতা মানে কিনা, মানে প্রত্যেকটা অবস্থানে শক্তির নিত্যতা মানে কিনা বা শক্তির সংরক্ষণশীলতা মানে কিনা, এটা আমার প্রমাণ করতে হইতে পারে, মানে এইভাবে বলে দিতে পারে। আর কি বলতে পারে যে এ বি সি পয়েন্টে মোট শক্তি নির্ণয় করো, অর্থাৎ এ পয়েন্টে মোট শক্তি, বি পয়েন্টে মোট শক্তি, সি পয়েন্টে মোট শক্তি নির্ণয় করো। তিনটা কথাই কিন্তু একই, ঠিক আছে, তিনটা কথা কিন্তু একই। বোঝা গেছে ব্যাপারটা? এবার আমরা একটু বের করব যে তাহলে আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য হইতেছে প্রত্যেকটা পয়েন্টে মোট শক্তি বের করা। মোট শক্তির মধ্যে কয় ধরনের শক্তি আছে? দুই ধরনের শক্তি আছে, একটা বিভব শক্তি, একটা গতি শক্তি। বোঝা গেছে ব্যাপারটা? এবার আসো সর্বপ্রথম খেয়াল করো যে আমরা এ পয়েন্ট নিয়ে কথা বলবো, ঠিক আছে, এ পয়েন্ট নিয়ে কথা বলবো। এ পয়েন্ট, তাহলে এ পয়েন্টের মোট শক্তি আমরা কিভাবে নির্ণয় করব? যে এ পয়েন্টের মোট শক্তি আমরা নির্ণয় করব বিভব শক্তি যোগ হচ্ছে গতি শক্তি, বিভব শক্তি এবং গতি শক্তি, মানে এটা হচ্ছে মোট শক্তির আমার সূত্র। মোট শক্তির সূত্র কি? যে মোট শক্তি ই বলতে পারি আমরা, এনার্জি ইজ ইকুয়ালস টু বিভব শক্তি ইপি প্লাস হচ্ছে গতি শক্তি ইকে। বোঝা গেছে ব্যাপারটা? এটা হচ্ছে মোট শক্তির সূত্র। এখন এ পয়েন্টটা আমরা প্রথমে ইপি বের করব, এ পয়েন্টটা আমরা কি বের করব? ইকে বের করব, ঠিক আছে। এখান থেকে খেয়াল করো যে এই যে এ পয়েন্টটা আমরা গতি শক্তি বের করার ক্ষেত্রে বিভব শক্তি বের করব, তারপরে গতি শক্তি বের করব। খেয়াল করো যে এ পয়েন্টে বিভব শক্তি ইপি এ পয়েন্ট, ঠিক আছে, ইপি এ পয়েন্ট ইজ ইকুয়ালস টু কি জানি আমরা? এম জি এইচ, ঠিক আছে। এম এর মান কত? এখানে 100 কেজি। এম এর মান কত? 100 কেজি। জির মান কত? 9.8। এবং এইচ এর মান কত? খেয়াল করো, পুরাটা হচ্ছে, কারণ এ পয়েন্টে উচ্চতা কত? 120 মিটার, পুরাটা কিন্তু, তাহলে 120 মিটার। তাহলে ইকুয়ালস টু কত আসতেছে? একটু খেয়াল করো, ইকুয়ালস টু আসছে 120 ইন্টু 9.8 ইন্টু 100 ইজ ইকুয়ালস টু 1167 জুল। এ পয়েন্টে বিভব শক্তি এত আসছে। গতি শক্তি কত আসবে? গতি শক্তি ইকে ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। দেখো এ পয়েন্টে বস্তুটা কিন্তু স্থির, এ পয়েন্টে বস্তুটা কিন্তু স্থির, তাহলে স্থির থাকলে তার কোনো বেগ থাকবে না, স্থির থাকলে তার কোনো বেগ থাকবে না, অর্থাৎ হাফ এম বেগ কত? 0 হয়ে যাবে। তাহলে 0 যদি হয়ে যায় তাহলে সম্পূর্ণ অংশটা 0 জুল হয়ে যাবে, অর্থাৎ এ পয়েন্টে তার বিভব শক্তি না, গতি শক্তি নাই, এ পয়েন্টে তার গতি শক্তি নাই। তাহলে কি বলতে পারি আমরা? ই ইজ ইকুয়ালস টু ইপি এ, অর্থাৎ ইকে এ, ইপি এ প্লাস, অর্থাৎ এ পয়েন্টে মোট শক্তি ই এ ইজ ইকুয়ালস টু ইপি এ প্লাস ইকে এ। তাহলে ইপি কত? 116700 প্লাস হচ্ছে 0, তাহলে মোট শক্তি কত পেলাম? 116700 জুল। এটা হচ্ছে এ পয়েন্টের মোট শক্তি। বোঝা গেছে ব্যাপারটা? এ পয়েন্টের মোট শক্তি এটা, গতি শক্তি এবং বিভব শক্তির যোগফল। এবার বি পয়েন্টে আসো, ঠিক আছে, বি পয়েন্টে নেমে আসো। এই যে বি পয়েন্টে চলে আসলাম আমরা, বি পয়েন্টে চলে আসলাম। এইবার বি পয়েন্টে দেখো গতির কারণে 40 মিটার আসছে, গতির কারণে, কারণ ছেড়ে যদি দাও গতির কারণে সে 40 মিটার নেমে আসছে, কিন্তু নিচ থেকে কি 80 মিটার যে আছে, ঠিক আছে, 20 থেকে 80 মিটার, উপর থেকে 40 মিটার, এই মোট 120 মিটার, ঠিক আছে। নিচ থেকে যে 80 মিটার আছে এইখানে সঞ্চিত আছে শক্তি, সঞ্চিত মানেই হচ্ছে বিভব শক্তি, ঠিক আছে। তাহলে 80 মিটার জুড়ে বিভব শক্তি আর 40 মিটার জুড়ে গতি শক্তি। বোঝা গেছে ব্যাপারটা? দুইটা উচ্চতা এখানে, যে 40 মিটার কার কারণে আসছে? গতির কারণে আসছে, ঠিক আছে। তাহলে গতি শক্তিতে আমরা 40 ব্যবহার করব। আর এই যে বি পয়েন্টে বস্তুটা স্থির আছে, মোট কল্পনা করি যদি, তাহলে কার কারণে স্থির আছে? বিভব শক্তির কারণে স্থির আছে, ঠিক আছে। তাহলে বি পয়েন্টে হচ্ছে বিভব শক্তি কত? 80 মিটার। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে যদি আমি ইপিবি বের করতে চাই তাহলে কি বের করব? এম জি এইচ, ঠিক আছে। এখানে এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে এখানে 80 মিটার,
এইচ ইজ ইকুয়ালস টু 80 মিটার এখানে, ঠিক আছে। তাহলে এম এর মান কত 100, জির মান কত 9.8, এইচ এর মান কত 80। তাহলে কত হচ্ছে এখানে যে 100 ইন্টু 9.8 ইন্টু 80 ইজ ইকুয়ালস টু 78400 জুল। এটা হচ্ছে কি আমার বিভব শক্তি। এবার গতি শক্তি কত, ই কে বি ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে। তাহলে হাফ বসাই, এম এর মান কত 100 বসাই, ঠিক আছে, বসাই, কিন্তু ভির মান কিন্তু দেওয়া নাই, কিন্তু ভির মান আলাদা করে আমরা বের করে নিতে পারি। কেমনে, যে আমরা জানি ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh, ঠিক আছে। তাহলে ইউকে 0 হয়ে যাবে, কারণ কি বস্তুটা এখানে স্থির, মানে এ পয়েন্ট থেকে আদিবেগ, এ পয়েন্টে আদিবেগ কিন্তু 0, তাহলে 0 যেহেতু, তাহলে সেখানে কি ভি ইউ স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0 হয়ে গেল। তাহলে 2 ইন্টু 9.8 আর জি কতটুকু, কারণ গতির কারণে 40 মিটার নামে আসছে, বুঝো ব্যাপারটা, গতির কারণে 40 মিটার নামে আসছে। তাহলে গতির কারণে 40 মিটার যেহেতু আসছে, তাহলে এখানে গতি শক্তির ক্ষেত্রে 40 মিটার, বোঝা গেছে ব্যাপারটা। তাহলে 2 ইন্টু 9.8 ইন্টু 40 বসালে কত আসে, যে 2 ইন্টু 9.8 ইন্টু 40 ইজ ইকুয়ালস টু 784, ঠিক আছে, এটা আসে। এটা হচ্ছে কার মান, ভি স্কোয়ারের মান। তাহলে ভি স্কোয়ারের মান কত 784 ইজ ইকুয়ালস টু হাফের মান 0.5 ইন্টু 100 ইন্টু 784, তাহলে এটা কত আসছে 39200 জুল। এটা হচ্ছে কি গতিশক্তি, আর এটা কি বিভব শক্তি। তাহলে মোট শক্তি কত, অর্থাৎ ইবি ইজ ইকুয়ালস টু মোট শক্তি কত 78400 প্লাস 39200 জুল। আসো কত আসে, যোগ করি আমরা, 78400 প্লাস 39200, তাহলে মোট আসছে কত 117600 জুল। দেখো আগেও কি ছিল 117600 জুল, কোন পয়েন্টে, এ পয়েন্টে, বি পয়েন্টে মোট শক্তি কত 117600। অর্থাৎ আমি কি বললাম, প্রথমে বলে নিলাম না যে শক্তির কোনো সৃষ্টি বা ধ্বংস নেই, কেবলমাত্র রূপান্তর সম্ভব। এখানে প্রথমে গতি শক্তি, বিভব শক্তি ছিল কত 117600, ঠিক আছে। এইখানে আইসে বিভব শক্তি কত হয়ে গেছে, এখানে গতি বিভব শক্তি ছিল এত, এইখানে আইসে বিভব শক্তি দেখো কমে গেছে, হারাইছে, ঠিক আছে। ওই বিভব শক্তিটাই কিন্তু, যেই পরিমাণ বিভব শক্তি হারাইছে, ঠিক আছে, ওই পরিমাণ বিভব শক্তি কিন্তু গতি শক্তিতে রূপান্তর হয়েছে, বুঝা গেছে ব্যাপারটা। তার মানে কি, একটা শক্তি আরেকটা শক্তির থেকে রূপান্তর হয়েছে, ঠিক আছে, ধ্বংসও কিন্তু হয় নাই, সৃষ্টিও কিন্তু হয় নাই, একটা কমছে আরেকটা বাড়ছে, বুঝা গেছে ব্যাপারটা। দিন শেষে মোট শক্তি একই আছে, এ পয়েন্টের মোট শক্তি এত, বি পয়েন্টের মোট শক্তি একই আছে, বুঝা গেছে ব্যাপার। এবার আসো সি পয়েন্টে, যদি সি পয়েন্টে কল্পনা করো, তাহলে সি পয়েন্টে চলে আসো, যে সি পয়েন্টের ক্ষেত্রে যখন আমরা কল্পনা করব, তখন কিন্তু আর বিভব শক্তি থাকবে না। কেন, কারণ সম্পূর্ণ পথটা কার কারণে আসছে, গতির কারণে আসছে, সম্পূর্ণ পথটা সে গতির কারণে আসছে। তাহলে গতির কারণে কত মিটার আসছে, 120 মিটার, বুঝো ব্যাপারটা, যে এই সর্বোচ্চ উচ্চতাটা কত ছিল 120 মিটার, ঠিক আছে। বস্তুটা আস্তে 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 এই মাটিতে আসছে, মাটি থেকে উচ্চতা কত ছিল 120 মিটার, তাহলে নাইমে আসছে পুরাটা, কার কারণে, গতির কারণে। তাহলে গতির কারণে যেহেতু আমরা এই যে এইখানে বসাইছি সূত্রটা, ঠিক আছে, 120 মিটার, এই যে এইখানে উচ্চতা কিন্তু গতির কারণে বসাইছি, কত 40, প্রথমে আসছিল 40 মিটার, কার কারণে, গতির কারণে। এখন আসছে কত, সি পয়েন্টে গতির কারণে 120 মিটার, তাহলে এই যে এইখানে আসবে কত 120, বুঝো ব্যাপারটা। তাহলে আমরা সি পয়েন্টের ক্ষেত্রে কি বলতে পারি, যে সি পয়েন্টের ক্ষেত্রে আমরা বলতে পারি যে ইপিসি ইজ ইকুয়ালস টু 0। কারণ কেন 0, কারণ এখানে এইচ ইজ ইকুয়ালস টু নাই, এইচ নাই, উচ্চতা নাই, ঠিক আছে, যার কারণে আসলে বস্তুটার গতিশক্তি, বিভব শক্তি কত 0, গতিশক্তি ই কে সি ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। এবার হাফের মান দেওয়া আছে, আমরা জানি 0.5, এম এর মান কত দেওয়া আছে 100, ঠিক আছে। ভি স্কোয়ারের মান জানি না, ভি স্কোয়ার মানে এই পাশে বের করে নেই, ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস
2gh, ঠিক আছে। এইবার এই এইচ এর মান কত দেখো, পুরা পথটা কিন্তু গতির কারণে আসছে কত মিটার, 120 মিটার, তাহলে এইচ এর মান 120, এই ইউ স্কোয়ারের মান কত, 0 হয়ে যাবে, কারণ শুরুর ক্ষেত্রে বস্তুটা স্থির ছিল। তাহলে ইউ এর মান না লিখি, তাহলে 2 ইন্টু 9.8 ইন্টু এইচ এর মান কত, এইচ এর মান হচ্ছে 120 মিটার। তাহলে কত আসছে, আলটিমেটলি কত আসছে যে 2 ইন্টু 9.8 ইন্টু 120 ইজ ইকুয়ালস টু কত, 2352। ঠিক আছে, এটা হচ্ছে কি আমার ভি স্কোয়ার মান। ভি স্কোয়ার মান বসায় দাও, যে হাফ ইন্টু 100 ইন্টু কত, 2352। ঠিক আছে, তাহলে আলটিমেটলি ক্যালকুলেশন করো, 0.5 ইন্টু 100 ইন্টু 2352। ঠিক আছে, আলটিমেটলি কত, 116700। তার মানে কি দেখো, পুরাটাই কিন্তু পুরা বিভব শক্তিটা কিন্তু গতি শক্তিতে রূপান্তর হয়ে গেছে। কোন কোন পয়েন্টে, সি পয়েন্টে। তাহলে সি পয়েন্টে গতি শক্তিটা, ঠিক আছে, কত আসছে, 116700। সেইটাই এ পয়েন্টে কত ছিল, এ পয়েন্টে ছিল 117600। বোঝা গেছে ব্যাপারটা। তার মানে কি এই ক্ষেত্রে আমরা মোট শক্তি কি বলতে পারি, যে এই ক্ষেত্রে ইসি ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারি 0 প্লাস, মানে বিভব শক্তি 0 আর গতি শক্তি 117600 জুল। ঠিক আছে, এটা মোট শক্তি বলতে পারি, যে 117600 জুল। বোঝা গেছে ব্যাপারটা। তার মানে আমরা কি দেখলাম, যে এ পয়েন্টের মোট শক্তি ইজ ইকুয়ালস টু বি পয়েন্টের মোট শক্তি ইজ ইকুয়ালস টু সি পয়েন্টের মোট শক্তি। ঠিক আছে, এই গাণিতিক আলোচনা থেকে এটা বলতে পারি যে এ পয়েন্টের মোট শক্তি, বি পয়েন্টের মোট শক্তি, সি পয়েন্টের মোট শক্তি সমান। এটাই হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা বা শক্তির নিত্যতা, শক্তির সংরক্ষণশীলতা বা শক্তির নিত্যতা, এবং এইটা থেকেই কোয়েশ্চেন আসবে। ঠিক আছে, এখান থেকে আমরা শক্তির সংরক্ষণশীলতা বা শক্তির নিত্যতা থেকে অত ডিপ আলোচনা করলাম না, শুধু বেসিকটা ধারণা দিলাম। ঠিক আছে, আমরা পড়বো যে একটা বস্তু উপর থেকে নিচে নামতেছে, আরেকটা বস্তু একই সময়ে, একটা বস্তু উপর থেকে নিচে নামতেছে একই সময়ে, ওই নিচ থেকে উপরে উঠতেছে, কোন অবস্থানে বস্তুটা, কোন অবস্থানে গতিশক্তি বিভব শক্তি সমান হবে। ঠিক আছে, এটা আমরা দেখবো ভাইয়া, এটা আমরা দেখবো, কিন্তু আরেকটু ম্যাচিউরড হওয়ার পর। কোন ক্লাসে দেখবো আমরা দেখবো চতুর্থ ক্লাসে। ঠিক আছে, চতুর্থ ক্লাসেই ইনশাল্লাহ আমরা এটা শিখবো। তাহলে দেখো, আমাদের প্রশ্ন কি ছিল, যে শক্তির নিত্যতা প্রমাণ করো। প্রমাণ করলাম, কারণ কি শক্তির নিত্যতা মানেই কি, শক্তির ধ্বংস বা সৃষ্টি নেই, শুধু রূপান্তর আছে। ওই যে দেখলাম আমরা, বিভব শক্তিটা গতি শক্তিতে কনভার্ট হয়েছে, গতি শক্তিটা বিভব শক্তিতে কনভার্ট হয়েছে। বোঝা গেছে ব্যাপারটা, এরকম বিষয়টা। তারপরে কি দেখলাম, শক্তির সংরক্ষণশীলতা মানে কিনা, হ্যাঁ মানে, কারণ কি, যে ই এ ইজ ইকুয়ালস টু ই বি ইজ ইকুয়ালস টু ইসি, কারণ মানে প্রত্যেকটার ক্ষেত্রে কি সমান থাকে, এর জন্য শক্তির সংরক্ষণশীলতা মানে। এরপরে দেখলাম এ বি সি পয়েন্টে মোট শক্তি কত, ওই যে মোট শক্তি কত, 117600 জুল। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রেই কি এই মানটা আসতেছে না, আসতেছে। বোঝা গেছে ব্যাপারটা, অর্থাৎ একজন হারাবে আরেকজন গেইন করবে, এটাই প্রকৃতির নিয়ম। বোঝা গেছে ব্যাপারটা। তাহলে আজকে আমরা কয়টা টপিক শেষ করলাম একটু দেখে নাও, যে আমরা সর্বপ্রথম গতি শক্তিটা বিভব শক্তিটা শেষ করলাম, তারপরে গতি শক্তিটা ভালোভাবে পড়লাম, তারপরে ভরবেগ এবং গতি শক্তির মধ্যে সম্পর্ক কি সেটা, ইকে ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার বাই 2m সূত্র দেখলাম। এরপর বিভব শক্তি এবং গতি শক্তির মধ্যে তুলনা করলাম, অর্থাৎ 1/4 কোথায় হয়, 3 গুণ কত কোথায় হয়, 4 গুণ কোথায় হয়, এটা দেখলাম। এরপরে শিখলাম আমরা সর্বশেষ শক্তির নিত্যতা বা শক্তির সংরক্ষণশীলতা, এটা শিখলাম। তাহলে আজকে আমাদের 5টা টপিক, মোটামুটি 1 2 3 4 5টা টপিক ক্লিয়ার হচ্ছে। আর 5টা টপিক ইনশাল্লাহ আমরা 3 নাম্বার ক্লাসে শেষ করব, সেটা হচ্ছে কাজ ক্ষমতা শক্তি। 3 নাম্বার বেসিক আলোচনা শেষ হবে। এরপরে 4 নাম্বার ক্লাসে আমরা ইনশাল্লাহ বোর্ডের ম্যাথ যেগুলো আছে সেটা ক্লিয়ার করব। বোঝা গেছে ব্যাপারটা। তাহলে সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই, আর ক্লাসের পিডিএফ ইনশাল্লাহ ডেসক্রিপশনে পেয়ে যাবা। বোঝা গেছে ব্যাপারটা, ভালো থাকো।